শোন, মনে আছে তো, আজ কিন্তু শহর থেকে স্কুল পরিদর্শক আসবেন। যা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক উত্তর দিবি। বাটুল্লা, এই স্কুল পরিদর্শক প্রতি বছর একবার করে আসে কেন গো? স্কুলে কেমন পড়াশুনো হচ্ছে দেখতে। বাটুলদা, ভয় কিন্তু এই বিচ্ছুটাকে নিয়ে, যা ভুলভাল উত্তর দেয় না। এবার উল্টো পাল্টা কিছু বললে পিটিয়ে পাটি সাপটা বানিয়ে দেবো একেবারে। বাটুল্লা, নো টেনশন, আমায় যা জিজ্ঞেস করবে পুরো সোজা সাপটা উত্তর দিয়ে দেবো। তুই বেশি বকিস না তো, তাড়াতাড়ি চল। সাবধানে যা। ছাত্ররা, ইনি হইলেন মহামান্য স্কুল ইন্সপেক্টর শ্রী হরিমাধব পুরকাইত। উনি তোমাগো কিছু প্রশ্ন করিবেন, দয়া করিয়া সঠিক উত্তর দিয়া স্কুলের সম্মান রক্ষা করিবে। ঠিক আছে স্যার। বাহ বাহ বাহ, বেশ বেশ, ভালো ভালো, খুব ভালো। স্যার, সত্যিই সব ভালো। এই রে, তাই বুঝি? তা বলো তো বালক, বরফের দেশের 5টি প্রাণীর নাম। এ তো খুব সোজা স্যার, বইতে ছবি আছে। আগে স্যার, সিল মাছ। 5টি প্রাণীর নাম করো, এটা তো একটা হলো। তাহলে স্যার 5টি সিল মাছ। কি কি? কেন স্যার, ভুল হলো? তুমি দেখছি বেড়ে চালাক ছেলে। সবাই তো তাই বলে। বাহ বাহ, তাই বুঝি? দেখি দেখি তোমার বুদ্ধির দৌড় কতটা। বলো তো ভাইয়া, পৃথিবীর আকার কি রকম? এ বাবা, এটাও তো খুব সোজা। পৃথিবীর আকার হইল 4 কোণা। এই যে হেড স্যার মশাই, আপনার স্কুলে বুঝি এসব শেখানো হয়? আগে না স্যার, মানে হ্যাঁ, মানে না, বিশু। হতচ্ছাড়া, পৃথিবীর আকার চৌকো, তোকে আমি হিমালয় থেকে ছুঁড়ে ফেলবো। তুই হঠাৎ করে পৃথিবীর আকার 4 কোণা বলতে গেলি কেন রে বিচ্ছু? আমি কি করব? এর আগে গোল লম্বা 3 কোণা লিখে লাড্ডু পেয়েছি, বাকিটা শুধু 4 কোণাই আছে, তাই তো এটাই বললাম। এটাও ভুল। যা বাচ্চু, উজবুকটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। যা বলছি। এই তো যাচ্ছি বাটুল্লা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব হাসি মা, দেখবি ভারত বাসি। আরে নসুদা, তুমি? গটু বাটুলদা, বাটুলদার কাছে যাচ্ছি রে ভাই। একি তুমি এমন হাহা করছো কেন নসুদা? এই হাহা ঘড়িটার জন্য আমি গেলাম রে ভাই। কেসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। নসুদার এই হা হা কেসটা দেখতে হচ্ছে। গো ব্যাক বিচ্ছু। বাটুলদা, আমি ঠিক বলছি, দিস ইজ ভুতুরে ঘড়ি। পরপর 3 দিন ঠিক ভোর 4টের সময় অ্যালার্ম বেজে ওঠে। সে কি বাজখাই আওয়াজ, মনে হয় 500 ভূত একসাথে অট্টহাসি করছে। সে তো ঘড়ির অ্যালার্ম কত রকমেরই আওয়াজের হয়। বেড়ালের ডাক, পাখির ডাক, কুকুরের ঘেউ ঘেউ। তা বলে ভূতের হাসি, তাও নিজে নিজেই। তুমি ঠিক বলছো নসু, একবারও তুমি ভোর 4টের অ্যালার্ম সেট করে দাওনি, ঘড়িটায় নিজের থেকেই অ্যালার্ম বেজেছে। এ কি বলছেন বাটুলদা? ভোরে 4টের সময় আমার তো মধ্যরাত। ওই সময় খামোকা ঘুম থেকে উঠে আমি কি করব? তাহলে ঘড়ির দোকানে দেখাও, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো অ্যালার্মটা বাজছে। বাটুলদা, অলরেডি আমি ঘড়ির দোকানে দেখিয়েছি, ওরা বলল ঘড়িটায় কোনো গলদ নেই। তাও অ্যালার্ম বাজছে। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বলে স্ট্রেঞ্জ, টোটাল স্ট্রেঞ্জ। কাল রাতে আমি তো আরেকটু হলেই ওরে বাবা গো! বুঝলাম। তা নসু, এই ঘড়িটা তুমি কোত্থেকে পেলে? ফেরিওয়ালার কাছ থেকে নগদ 20 টাকা দিয়ে কিনেছিলাম। তখন যদি জানতাম। প্রপার্টি অফ কৃষ্ণগড় এস্টেট, 1918।
কি বললে বাটুলদা তুমি? ঘড়িটা মনে হয় কৃষ্ণগড় এস্টেটের সম্পত্তি। এই দেখ লেখা, প্রপার্টি অফ কৃষ্ণগড় এস্টেট 1918। বাবা, তাহলে তো ঘড়িটার বয়স প্রায় 100 গো। এখনো কিন্তু একেবারে রাইট টাইম দিচ্ছে, শুধু ওই হা 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 অ্যালার্মটা যা বিগড়েছে। বাটুলদা, তুমি কি ভাবছো গো? ভাবছি 100 বছরের পুরনো এমন একটা ঘড়ির মাত্র 20 টাকা দাম। এমন রাজকীয় সম্পত্তি ফেরিওয়ালার কাছে এলো কিভাবে? বাটুলদা, জিনিসটা কেমন পছন্দ করেছি বলুন? জহুরির চক এই নসু ঘোষের ঝানু গোয়েন্দা। বাচ্চু, একটা কাজ করতো, বলো। মোড়ের মাথার ঘড়ি সারাইয়ের দোকানটায় গিয়ে শ্যামকে বল যে ঘড়িটার অ্যালার্ম বাজবার ব্যবস্থাটা নষ্ট করে দিতে বা খুলে দিতে। রাইট, তাহলেই আর অ্যালার্ম বাজবে না। না রহেগা অ্যালার্মের ব্যবস্থা, না বাজেগা বাঁশুরি। আমি এক্ষুনি যাচ্ছি বাটুলদা। ভাগ্যিস নসুদা ওই ঘড়ি কেসটা বাটুলদার মাথায় ঢুকিয়ে দিল, নয়তো আমার 12টা বেজে যেত। ঘড়িটা কিন্তু সত্যি অদ্ভুত রে। ঘড়ির অ্যালার্ম তো আর বাজেই না। শ্যামদা তো অ্যালার্ম বাজার যন্ত্রপাতি সব ঘড়িটার পেট থেকে বার করে নিল। তাহলে আর চিন্তা কি? তাও আমার কেমন যেন লাগছে রে। একটা সিম্পল কেসকে টেনে টুনে ভৌতিক করিস না তো বাচ্চু। ঘুমা এবার। স্ট্রেঞ্জ, ঘড়িটায় অ্যালার্ম বাজার কোনো ব্যবস্থাই নেই, অথচ অ্যালার্ম বাজলো। কি আছে এই ঘড়িটার পেছনে রহস্য? আমাকে জানতেই হবে, আর এর জন্য আমাকে যেতে হবে কৃষ্ণগড় এস্টেট। আমি নিশ্চিত ওখানেই লুকিয়ে আছে এই ঘড়ি রহস্যের আসল কারণ। দেখে তো মনে হচ্ছে অনেক দিন এই রাজবাড়িতে কোনো মানুষজনের পা পড়েনি। আপনি কে বাবু? আমি বাটুল। এখানে কি চাই? কেন এসেছেন? আসলে আমি এই ঘড়িটার রহস্য ভেদ করতে এখানে এসেছি। একই, এই ঘড়ি আপনি কোথায় পেলেন বাবু? আপনি কি এই ঘড়িটার ব্যাপারে কিছু জানেন? আপনি আসুন বাবু, আমার সাথে আসুন। বাবু, আমার নাম বনমালী। 7 পুরুষ ধরে আমরা এই কৃষ্ণগড় রাজ পরিবারের রাজার খাস ভৃত্য হিসেবে কাজ করেছি। আজ থেকে 40 বছর আগে এই কৃষ্ণগড়ের শেষ রাজা সুরজ শেঠের অধীনে কাজ করেছেন আমার বাবা। তারপর 40 বছর আগের এক ভোর রাতে রাজা সুরজ শেঠ খুন হলেন। এরপর থেকে এই রাজবাড়ি তার সমস্ত জৌলুস হারালো। রাজা সুরজ শেঠের ভাই নীরজ শেঠ এরপরেই এই কৃষ্ণগড় ছেড়ে সপরিবারে বিদেশে চলে গেলেন। রাজাহীন এই রাজবাড়ি ধীরে ধীরে হয়ে পড়ে ভুতুরে। আর আপনার কাছে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা ছিল রাজা সুরজ শেঠের অত্যন্ত প্রিয় ঘড়ি। রাজা সুরজ শেঠের ঘড়ি? আচ্ছা বনমালী, রাজা সুরজ শেঠ খুন হলেন কিভাবে? আমি তখন খুব ছোট বাবু, তবে যতটা মনে আছে ঠিক ভোর 4টে ওই দিন রাজা বাবুর ঘর থেকে গুলির আওয়াজ শোনা গেছিল। হ্যাঁ, ঠিক ভোর 4টে? তোমার ঠিক মনে আছে বনমালী? কৃষ্ণগড়ের সকলেই ওই সময়টা জানেন বাবু,
কারণ ওই সময় এই ঘড়িটায় ভোর 4টের অ্যালার্ম বেজেছিল। এই ঘড়িটায় এখনো ভোর 4টের সময় অ্যালার্ম বাজে বনমালী। আমি জানি বাবু, তাই তো ওই ঘড়িকে আমি বিদেয় করে দিয়েছিলাম পুরনো ভাঙাচোরা জিনিস যারা কেনে তাদেরকে। আপনার হাতে এই ঘড়ি এলো কিভাবে বাবু? কিভাবে এই ঘড়িটা আমি পেলাম সেটা বড় কথা নয় বনমালী, আমাকে জানতে হবে রাজা সুরজ শেঠ খুন হলেন কেন, কে তাকে খুন করলো। সে উত্তর এখনো কেউ জানে না বাবু। আমাকে তো জানতেই হবে বনমালী, নয়তো রাজা সুরজ শেঠের আত্মা যে শান্তি পাবে না। তাই হয়তো আজও রোজ ভোর 4টের সময় অ্যালার্মটা বেজে চলেছে, কেউ তাকে থামাতে পারছে না। তবে বাবু, রাজা বাবুর সাথে ওনার ভাই নীরজ শেঠের সম্পর্ক কিন্তু মোটেই ভালো ছিল না। কেন, সম্পত্তি নিয়ে ঝগড়া চলছিল? না বাবু, সে তো হওয়ার কথা নয়। বাবার মুখে শুনেছি এই কৃষ্ণগড় এস্টেটের সমস্ত ধন সম্পত্তি সমান দুভাগে পেয়েছিলেন রাজা সুরজ শেঠ ও ওনার ভাই নীরজ শেঠ। নীরজ শেঠ বিদেশে থাকতেন, তাই রাজা বাবুই এই এস্টেটের সমস্ত কাজকর্ম দেখাশুনো করতেন। স্ট্রেঞ্জ, তাহলে ওদের মধ্যে এমন কি নিয়ে ঝগড়া চলছিল? একটা কারণ অবশ্য আমি জানি। কি কি সেই কারণ আমায় বলো। সে অতি সামান্য কারণ বাবু। রাজা বাবু প্রতি রাতেই এই ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতেন। সেই অ্যালার্ম কখনো বাজত রাত 1টায়, কখনো বা 2টো, কখনো বা 3টের সময়। শেষ দিন যেমন বেজেছিল ভোর 4টে। আশ্চর্য, রাত 1টা, 2টো, 3টে, এক একদিন এক এক সময় অ্যালার্ম দিয়ে শুতেন কেন রাজা বাবু? কি করতেন অত রাতে উঠে? জানি না বাবু, তবে এই অ্যালার্মের আওয়াজে নীরজ শেঠের ঘুমের ব্যাঘাত হতো। উনি বারবার ওর দাদা রাজা সুরজ শেঠকে এ ব্যাপারে বলেও ছিলেন। সামান্য অ্যালার্ম বাজা নিয়ে দুই ভাইয়ের মধ্যে একদিন প্রায় হাতাহাতি পর্যন্ত হয়েছিল। আশ্চর্য। তবে নীরজ শেঠ প্রায়ই নাকি রাজাবাবুকে শাসাতে নেই বলে যে সে যা চায় সেটা ও নিয়েই ছাড়বে। নীরজ শেঠ তবে কি চাইতো? কি এমন সেই জিনিস রাজাবাবুই বা এমন অদ্ভুত ভাবে রোজ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতেন কেন? বনমালী, এই রহস্য যে আমাকে জানতেই হবে। রাজাবাবু যে ঘরে খুন হয়েছিলেন সেই ঘরে আমাকে নিয়ে চলো তো বনমালী। আজ রাতটা আমি ওই ঘরেই থাকবো। এ আপনি কি বলছেন? হ্যাঁ বনমালী, আমার মনে হচ্ছে এই সমস্ত রহস্য লুকিয়ে আছে ওই ঘরেই আর এই ঘড়িতে। এই হলো রাজা বাবুর সেই ঘর, যে ঘরে উনি খুন হয়েছিলেন। আর ঘড়িতে তখন 4টের অ্যালার্ম বাজছিল। ঘড়িটা রাজাবাবু কোথায় রাখতেন? ওইখানে। ঠিক আছে বনমালী, তুমি এখন যাও, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যাও। না না এই ঘড়ি কেউ নষ্ট করতে পারবে না, কেউ পারবে না। কে কে আপনি?
রাজা সুরজ শেঠ? হ্যাঁ, আমি রাজা সুরজ শেঠ। কি রহস্য লুকিয়ে আছে আপনার এই ঘড়িতে? কেন ঠিক 4টে এখনো অ্যালার্ম, মানে আপনার ওই হাসি শোনা যায়? আমি সব বলবো, কিন্তু শর্ত একটাই, আমার ভাই ওই নীরজ শেঠকে শাস্তি দিতে হবে। ও আমাকে খুন করেছে। আমাদের বংশের সব থেকে মূল্যবান রত্ন নীলকান্ত মণি ও চুরি করেছে। নীলকান্ত মণি? হ্যাঁ, নীলকান্ত মণি। আমাদের এই রাজ পরিবারের সমস্ত সম্পত্তি ভাগ হয়ে গেলেও বংশের মর্যাদা ওই নীলকান্ত মণি আমার বাবা আমাকেই দিয়ে গিয়েছিলেন, কারণ নীরজের হাতে ওই মণি পড়লে ও বিক্রি করে দিত। এবার বুঝেছি কেন বলতো সে যা চায় সেটাও নিয়েই ছাড়বে। আমাকে সবকিছু খুলে বলুন রাজাবাবু। ওই নীলকান্ত মণিটা পাওয়ার জন্য নীরজ পাগল হয়ে গিয়েছিল। আমাকে অনেকবার শাসিয়েছে। পুরো রাজবাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পাইনি ওই নীলকান্ত মণি। কোথায় ছিল ওই নীলকান্ত মণি? ওই ঘড়িতে। ঘড়িতে? হ্যাঁ, ওই ঘড়ির ভেতরে যে এত মূল্যবান একটা রত্ন থাকতে পারে সেটাও বুঝতেই পারেনি। এখনো সেই রত্ন ঘড়িতেই হয়তো আছে। কি বলছেন কি আপনি? ওই মূল্যবান রত্ন আপনি ঘড়িটার মধ্যে রেখে দিয়েছিলেন? আর প্রতিদিন রাতে এক এক সময় আমি অ্যালার্ম সেট করে দিতাম। কোনোদিন রাত 1টায়, পরের দিন হয়তো 1:30টায়, আবার তার পরের দিন হয়তো 2টোয়, কখনো বা 3টে সেই অ্যালার্ম বাজত। কিন্তু কেন? নীরজ বুঝতেই পারত না ঘড়িতে অ্যালার্ম কখন বাজবে, আর তাই রাতের বেলায় আমার ঘরে ঢুকতে সাহস পেত না। পাছে অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে যায়। অ্যালার্ম কখন বেজে উঠবে এই ভয়ে। কিন্তু ও তো ঢুকেছিল। হ্যাঁ, সেটাই ছিল আমার জীবনের শেষ রাত। ও ভেবেছিল অ্যালার্ম হয়তো 1টা থেকে 3টের মধ্যে বাজবে, কিন্তু সেই দিন আমি অ্যালার্ম সেট করেছিলাম ভোর 4টে। দুর্ভাগ্যক্রমে ও ঘরে ঢুকতেই অ্যালার্ম বেজে ওঠে। আমি জেগে যাই, আর সঙ্গে সঙ্গে ও আমাকে গুলি চালায়। ও ও মাই গড! আর ওই রত্নটা? ওই ঘড়িতেই আছে। কোথায়? কোথায়? এখন দেখছি 5টা বাজতে 5 মিনিট বাকি। মানে? আর 5 মিনিট অপেক্ষা করুন। নীলকান্ত মণি! কি আশ্চর্য উপায়ে লুকিয়ে রাখা। ঘড়ির ছোট কাঁটা 5টা আর বড় কাঁটা 12টার ঘর স্পর্শ করলেই রোজ ঘড়িটার ভেতরে বিশেষভাবে রাখা একটি স্প্রিং ঘড়িটাকে ওপর দিকে ঠেলে দিত। আমি রোজ মণিটাকে বার করে পুজো করতাম। তারপর আবার ঘড়িটাকে এইভাবে চেপে বসিয়ে দিয়ে আগের অবস্থায় এনে দিতাম। দারুণ, সত্যি দারুণ উপায়। কিন্তু আপনার মৃত্যুর পরে কি ঘড়িটায় 5টা বাজেনি? তাহলে মণিটা এখনো কেউ পেল না কেন? এতদিন ধরে মণিটাকে রক্ষা করেছি আমি। কিভাবে? এই চাবি হলো আসল। এই চাবি দিয়ে বন্ধ থাকতো নীলকান্ত মণির এই গোপন কুঠুরি। প্রতিদিন ভোর 5টায় এই চাবি ঘুরিয়ে এই ঘড়ি থেকে নীলকান্ত মণিকে বের করতাম আমি। এটাই ছিল আমার অভ্যেস। সত্যি অবাক হতে হয়, অদ্ভুত এই ব্যবস্থা। 1918-র এই ঘড়ি আমার বাবা নিয়ে এসেছিলেন সুইজারল্যান্ড থেকে। সেটাকেই আমি আর একটু পাল্টে নিজের মতো করে নিজের কাজে লাগিয়েছিলাম। মণিটাকে রক্ষা করতে পেরেছি, কিন্তু নিজেকে পারলাম না। ওই নীরজ শেঠকে আমি ধরে শাস্তি দেব রাজাবাবু। তার আগে আমি এই মণি
আপনাকে দিতে চাই। আশা করি সরকার এটাকে সংরক্ষণ করবে। নিশ্চয়ই। এতদিন পর আমার আত্মা শান্তি পেল, আর আমিও মুক্তি পেলাম। মুক্তি, মুক্তি, মুক্তি। সত্যি মাতুল্লা, আগেকার দিনের মানুষদের বুদ্ধি ছিল বলো। কারিগরি জ্ঞানে ওরা কিন্তু খুব দক্ষ ছিলেন। সূর্য ঘড়ি, হাওয়া মহল, ভুল ভুলাইয়া সমেত কত অবাক করা জিনিস তো সেই কত বছর আগেই তৈরি হয়েছিল, যা এখনো আমাদের কাছে বিস্ময়। তার তুলনায় এই ঘড়িটা তো নিতান্তই সামান্য, কি তাই না? হা 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 হা।